আসসালামু আলাইকুম। ভালোবাসা ভাই আপুরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো ভালো পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা সবার ভালো হয়েছে নিশ্চয়ই। প্রত্যাশা করছি। তো আমরা আ বাংলা সমাধানে চলে যাব। বাংলা পরীক্ষার প্রশ্নটা আমি বলব যে খুব সহজ হয়েছে বলা যাবে না। আবার যে খুব বেশি কঠিন হয়েছে তাও বলা যাবে না। আমার কাছে মনে হয়েছে প্রশ্নটার মানটা মানসম্মত ছিল। আ তো আগে সলভ করে নেই আমরা বাংলা প্রশ্নের সমাধান। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে জটিল, কিন্তু এটা বলার আগে আমরা একটু বলে নেই। এটা জটিল একটা কারণে, সেটা হচ্ছে 19 এর পুরাতন যে ব্যাকরণ সেখানে এটাকে জটিল বলা আছে। এটা হচ্ছে মূল কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই বাক্যটিকে সরল বাক্য বলার পক্ষে অনেক যুক্তি আছে। কিন্তু এই উত্তরটা সরল নিবে না, কারণ হচ্ছে প্রশ্নটা হয়েছে 19 এর পুরাতন ব্যাকরণ থেকে। আমরা বারবার বলছিলাম প্রশ্নটা হয় 19 এর পুরাতন ব্যাকরণ থেকে, এবং সেইটা আমাদেরকে আগে থেকে ভালো করে ফোকাস করা উচিত। সেখান থেকে প্রশ্ন যেহেতু হয়, আমরা আর্টসের প্রশ্ন দেখেছি, সেখানেও হুবহু প্রশ্ন হয়েছে ও উচ্চারণের প্রশ্নটা, এবং এইখানে বাক্যের প্রশ্ন কিন্তু দেখছি আমরা হুবহু প্রশ্ন হয়েছে। সো হুবহু যেখান থেকে প্রশ্ন হচ্ছে সেখানে উত্তরটা নেওয়া হবে, এটা আমরা বুঝতে পেরেছি। উত্তর হচ্ছে জটিল। দ্বিতীয় কোশ্চেন, মিছিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা উত্তর হচ্ছে ফার্সি। তবে আরবি ফার্সি বলা হচ্ছে বাংলা একাডেমির আধুনিক যে বাংলা অভিধান আছে, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান, সো এইটাতে বলা হচ্ছে এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ, উৎপত্তি হচ্ছে ফার্সি থেকে। কিন্তু এই যে আরবি, এটার পক্ষেও বাংলা একাডেমির তথ্য আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পরীক্ষা সবাই কেমন হয়েছে একটু জানিয়ে দিবেন। তো বাংলা একাডেমিরই ব্যবহারিক বাংলা অভিধান, যে ব্যবহারিক, যদিও বানানটা বয়ের সাথে আকার দিতে চাই আমরা, কিন্তু আগের যে ব্যাকরণ অভিধান গ্রন্থটা এখানে আকার দেওয়া হয় নাই। ব্যবহারিক বাংলা অভিধানে এটাকে বলা হচ্ছে এটা আরবি। শুধু এইটা না, সংসদ বাংলা অভিধান, সেখানেও, সংসদটা আমরা জানি কলকাতার একটা অভিধান গ্রন্থ, ডিকশনারি, সেখানেও এটাকে আরবি ভাষার উৎপত্তি বলে বলা হচ্ছে। তো মনে হইতে পারে যে এটা তো ব্যবহারিকে এবং সংসদে দুই জায়গাতেই আরবি বলা হচ্ছে, তাহলে মনে হয় উত্তরটা আরবিই নিবে। নিঃসন্দেহে আরবি নিবে না, ফার্সি নিবে। একটা কারণ, সেটা হচ্ছে আধুনিক বাংলা অভিধানটা এটা হচ্ছে সবচেয়ে আপডেটেড, এইটাকে সবাই অনুসরণ করে। বর্তমান সময়ে ব্যবহারিক বা সংসদের চেয়ে বেশি অনুসরণ করা হয় আধুনিক বাংলা অভিধানকে, সেই কারণে এইটাকে উত্তর নেওয়া হবে বলে আমাদের বিশ্বাস। তৃতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন হচ্ছে গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে ঘটিত হয়েছে? সো এই গণ অভ্যুত্থান হচ্ছে গণের অভ্যুত্থান। তাহলে এই যে গণের, র বা এর বিভক্তি হচ্ছে ষষ্ঠী বিভক্তি, আর ষষ্ঠী বিভক্তি লোপ পেলে কি হয়? ষষ্ঠী তৎপুরুষ। তো এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো যেহেতু তৎপুরুষ সমাস, তার মানে এই শব্দটি গঠিত হয়েছে সমাসের মাধ্যমে। এখানে কোনো উপসর্গ নাই, কারণ গণ একটা উপসর্গ না। প্রত্যয় কোনো কাহিনী নেই, সন্ধির কোনো কাহিনী নেই। সন্ধির কাহিনী আছে এই জায়গাতে। অভ্যুত্থান এইটুকুতে হচ্ছে সন্ধি বলা যাবে। এখানে অভিযোগ উত্থান, এই অভিযোগ উত্থান এইটুকু হচ্ছে অভ্যুত্থান, এটা সন্ধির মাধ্যমে। তো আমরা তো আসলে শুধু এই অভ্যুত্থানকেই এখানে চিন্তা করছি না, আমাকে বলা হচ্ছে গণ অভ্যুত্থান এই শব্দটি গঠিত হচ্ছে কোন প্রক্রিয়ায়। তো শুধু অভ্যুত্থান বললে আমি তাকে সন্ধি বলতে পারতাম। পরীক্ষা ভালো হচ্ছে বলছেন, আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। অবশ্যই আমরা চেষ্টা করার পরে যা পাই সেটা হচ্ছে তাকদির। তো আমরা আমাদের সেই এফোর্টের জায়গাগুলো থেকে আমরা যে এফোর্টটা দিয়েছি, বাকিটা ইনশাআল্লাহ আমাদের ভাগ্য নির্ধারণ করবে। চতুর্থ প্রশ্ন, আমাদের প্রশ্ন হচ্ছে কোন শব্দটি অপপ্রয়োগ দুষ্ট নয়, মানে কোনটাতে হচ্ছে অপপ্রয়োগ হয় নাই আমরা দেখব। সো দেখতে পাচ্ছি নির্দোষ বললে শুদ্ধ হইতো এই দীর্ঘইকার না দিলে। আমরা আগে বলেছিলাম যে আমাদের শুদ্ধিকরণ ক্লাসগুলোতে, মনে আছে কিনা আপনাদের, যে প্রথমে ওই হইলে পরে জফলা আকার, ওই ছিল, সাথে আ ছিল এবং ও ছিল, মনে আছে কিনা? আ, ওই, ও, এই তিনটি স্বরের পরে প্রথম বর্ণে তিনটি স্বর হইলে শেষে জফলা এবং তা দুইটা একসাথে হয় না। হয়তো শব্দটা দৈন্য হইতো অথবা দীনতা হইতো। দৈন্য অথবা দীনতা, এই দুইটা শব্দ শুদ্ধ। তাহলে দৈন্যতা আসলে শুদ্ধ না। তৃতীয় অপশন দেখছি আমরা, শুধুমাত্র। আমরা জানি শুধু অথবা মাত্র যে কোনো একটা হইলে শুদ্ধ হইতো। তাহলে উত্তর হচ্ছে কি উদ্বেল। উদ যোগ বেল সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে, এটা আমরা জানি। তাহলে এইটা হচ্ছে শুদ্ধ শব্দ, এখানে কোনো অপপ্রয়োগ ঘটেনি। চতুর্থ প্রশ্ন দেখেছি আমরা উদ্বেল। পঞ্চম, বৈষম্যের বিরোধী। তাহলে বৈষম্যের বিরোধী, এখানেও
ষষ্ঠী বিভক্তি লোপ পাচ্ছে যেহেতু, তাহলে উত্তর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা রিপিট কোয়েশ্চেন, গত পরীক্ষা যে হইলো আর্টসের প্রশ্ন, সেখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে এই প্রশ্নটা এসেছিল, এবং রিপিট প্রশ্ন আমরা পেয়েছি কমার্সের কোয়েশ্চেনেও। সো এটা এখানে মনে হয় এটা টাইপিং মিস্টেক হচ্ছে, অপশন সিতে ছিল ষষ্ঠী তৎপুরুষ। হ্যাঁ, ষষ্ঠী তৎপুরুষ ছিল, এটা সি চলে আসলে ডি হবে অপশনে। সো এটা উত্তর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। 5 নম্বর কোয়েশ্চেনটা টাইপিং মিস্টেক ছিল, আশা করছি আপনারা বুঝে নিয়েছেন। এখানে আপনাদের কোয়েশ্চেন সাথে আছে সামনে, এখানে ষষ্ঠী ছিল মূল প্রশ্নে, টাইপ করার সময় হয়তো ভুল করেছে, সি এবং সি নিচেও সি চলে আসছে, এখানে ডি হবে এটা অপশনটা। 6 আছে যে নারীর স্বামী ও পুত্র নেই, আমরা জানি সেটা হচ্ছে অবিরা। তাহলে নবরা কি? এটা রবীন্দ্র। নবরা কি? নবরা হচ্ছে যার নতুন বিয়ে হয়েছে, যার নতুন বিয়ে হয়েছে এটা হচ্ছে নবরা। আর যার বিয়ে হয় না, দেখেন একটু খেয়াল করেন, যার বিয়ে হয় না। আর কুমারী হচ্ছে যার বিয়ে হয়নি। পার্থক্য আছে কিন্তু, একটা হচ্ছে বিয়ে হয় নাই, আর অনুরা হচ্ছে যার বিয়ে হয়ই না, চেষ্টা করেছে কিন্তু তার বিয়ে হচ্ছে না। আর কুমারী হচ্ছে হয়তো চেষ্টাই হয় না, অথবা হইলেও তারা আসলে বিয়েটা হয় নাই এই পর্যন্ত, কিন্তু সামনে হইতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। আর অনুরা হচ্ছে অনেক চেষ্টা করার পরেও তার আসলে বিয়ে হচ্ছে না। আমরা অনেক সময় কিছু টেবু, সামাজিক টেবু লাগাই আমরা, যে সে হচ্ছে অপয়া বা তার এমন কিছু সমস্যা আছে, তার বিয়ে হচ্ছে না, বা বিয়ে হইলেই তার স্বামী মারা যায়, তার মধ্যে কোনো দোষ আছে, এই ধরনের কিছু সামাজিক কুসংস্কার আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, এই তাহলে নবরা হচ্ছে যার নতুন বিয়ে হয়েছে, অনুরা হচ্ছে যার বিয়ে হয় না, আর কুমারী হচ্ছে যার বিয়ে হয়নি, আর অবিরা হচ্ছে যার স্বামী এবং পুত্র কেউ নাই। বুঝতে পেরেছি নিশ্চয়ই। 7, কোনটিতে বফলার উচ্চারণ বহাল রয়েছে? মানে বফলার উচ্চারণটা বফলা হিসেবে বয়ের উচ্চারণটা আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা এখানে একটা বিষয় আমরা জানি যে বফলার উচ্চারণটা বহাল থাকে কখন? যদি সেটা সন্ধি সাধিত হয়, না সন্ধি সাধিত হইলে তবে সেটা আমার কি হয়, বহাল থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উত যোগ বেগ, এবং সেখানে সন্ধির মাধ্যমে এই বটা আসছে বিধায় বফলা হিসেবে উত্তরটা হচ্ছে উদ্বেগ। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার এটা বিধ্বস্ত, আমার ধয়ের দ্বিত্ব হচ্ছে, তার মানে বফলা উচ্চারণ হচ্ছে না। এখানে সত্য, এখানে বফলা বা জফলা যদি শব্দের প্রথমে থাকে, জফলা বফলা মফলা শব্দের প্রথমে হইলে তার কিন্তু উচ্চারণ হয় না। মনে আছে কিনা? যেমন আমরা বলি যে স্মরণ সভা, তাই তো? স্মরণ সভা বলি, স্মরণ সভা বলি, তাহলে স্মরণ সভা বলি, তাহলে স্মরণ বললে এখানে কিন্তু সমরণ বলি না। তার শব্দের শুরুতে মফলা আসলে তার উচ্চারণটা হয় না কিন্তু। আবার শব্দের শুরুতে বফলা আসলেও তার উচ্চারণটা হয় না। আমরা কি স্বাধীনতা বলি না স্বাধীনতা বলি, না স্বাধীনতা বলি? কোনটা বলি? স্বাধীনতা বলি না? ঠিক এইভাবে আমাদের দেখেন তো, এই যে শব্দ আছে ন্যূনতম, আমি কি জফলা উচ্চারণ করি? বা এরকম শব্দ একটা আছে বুহ, এখানে কিন্তু জফলা উচ্চারণটা করি না। তাহলে শব্দের শুরুতে বফলা মফলা জফলা যদি আসে তার উচ্চারণ কিন্তু হয় না। সো এইখানে বফলা আছে, শুরুতে উচ্চারণ হয় নাই, শেষে আমার যেহেতু তয়ের সাথে বফলা আসছে, সন্ধির মাধ্যমে হয় নাই, উচ্চারণটা তয়ের দ্বিত্ব হচ্ছে সত্য। আর এখানে বুঝতে পারছি এখানে মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে, এইটা কি একটা বানান ছিল। কোশ্চেনটা থাকলে একটু যদি দেখি, কোশ্চেনটা অপশন ডি তে এখানে আছে হচ্ছে দ্বন্দ্ব ছিল বানানটা। হ্যাঁ, এটা টাইপ করার সময় ভাইরা ভুল করেছেন নিশ্চয়ই, একটু হয়তো ভুল হয়েছে, এটা বানানটা ছিল দ্বন্দ্ব। হ্যাঁ, তো এই দ্বন্দ্ব বানানটা, থ্যাংক ইউ, দ্বন্দ্ব বানানটা দেখেন এখানে কিন্তু কোনোভাবে বফলার উচ্চারণ হচ্ছে না কিন্তু। আমি কিন্তু দ বন্দ বলি না, বলে কি, অথবা দন ব বলি, এমনটাও না। তাহলে দ্বন্দ্ব বলছি, এখানেও বফলার উচ্চারণ হয় নাই প্রথমে, এবং পরে বফলা আসার কারণে কিন্তু আমার বফলার উচ্চারণ হচ্ছে না। তাহলে দেখতে পাচ্ছি একমাত্র উদ্বেগ শব্দের মধ্যে বফলার উচ্চারণ হচ্ছে, এই কারণে উত্তর হচ্ছে বি। 8, কোন শব্দটি শুদ্ধ? এইখানে যেটা হয়েছে পরীক্ষার হলে আপনারা ভুল করার একটা কারণ হইতেছে হয়তো অনুমান নির্ভর, এইটা মাঝখানে স্পেস আছে, কিন্তু অনুমান নির্ভর সন্ধিসাধিত হওয়ার কারণে মাঝখানে স্পেস থাকবে না, ফাঁকা থাকবে না, যে কারণে এটা উত্তর হবে না। অনেকে হয়তো এটা উত্তর দিয়েছেন। অন্তর্ভুক্ত, এটাতে রস্যৌকার হবে, কিন্তু এই রস্য দীর্ঘ কারের মধ্যে অনেকে এত জটিল করে বা খুব নিখুঁতভাবে দেখতে পারেন না হয়তো, এই কারণে অনেকে হয়তো এটা উত্তর দিতে পারেন। আকাঙ্ক্ষা শব্দ নিশ্চয়ই কেউ ভুলটা করেন নাই, কারণ আকাঙ্ক্ষ ধাতু থেকে যা আসে সব ক্ষীয় হয় না। সো আকাঙ্ক্ষাতে উ ও ক্ষীয় হইতো, সো এখানে উ ও খ আছে, এই কারণে উত্তরটা শুদ্ধ না। সো অদ্যাবধি যে শব্দটা আছে এটা হচ্ছে অদ্য যোগ
অবধি। সো এই অদ্দের অ এবং এই অবধির অ, এই দুই অ মিলে কিন্তু আকার হয়েছে, এই যে আকারটা। সো অনেকে অদ্যাবধি শব্দটা উত্তর দেন নাই একটা কারণে, হয়তো ভেবেছেন যে এখানে মনে হয় জফলার পরে আকার হবে না, এটা অনেকে ভাবতে পারেন। কারণ এই ধরনের কিছু শব্দ আছে আমরা দেখে অভ্যস্ত। যদ্যপি শব্দটা দেখেছি, যদ্যাপি ভুল এটা পড়েছি আমরা, যে যদ্যাপি ভুল কিন্তু যদ্যপি শুদ্ধ। এইভাবে পড়েছি আমরা অদ্যাপি শুদ্ধ, হ্যাঁ অদ্যাপি কিন্তু শুদ্ধ নাকি? অদ্যাপি শুদ্ধ জানান তো একটু কমেন্টে। আমি এটা উত্তর দিলাম না, এটা হা বা না উত্তর দিলাম না। আর একটা শব্দ আছে আদ্যাক্ষর না আদ্যক্ষর, এটা হচ্ছে আদ্যাক্ষর, আদ্য যোগ অক্ষর। সো এই আদ্যাক্ষর কিন্তু শুদ্ধ, যদ্যপি শুদ্ধ, কিন্তু অদ্যাপি শুদ্ধ কিনা একটু জানাবেন। ওকে, তাহলে এখানে আমরা উত্তর পেয়েছি 8 নম্বরটা অপশন এ অদ্যাবধি। 9 নম্বর কোশ্চেনে আছে সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা। খুবই খুবই কমন প্রশ্ন একটা, বিগত বছরে এটা যে কতবার আসছে আল্লাহ ভালো জানে। মানে বিগত 20 বছর ধরলে বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মনে হয় যে মোটামুটি 10-12টা কোশ্চেন পাবেন যে এই প্রশ্নটা আসছে। সো এটা নিশ্চয়ই ভুল করার নাই, তবে ভুল করতে পারেন একটা কারণে, এখানে দ এবং খণ্ডত এটা নিয়ে হয়তো অনেকের মধ্যে কনফিউশন তৈরি হইতে পারে। কারণ প্রত্যুৎগমন বানান ঠিক আছে, কিন্তু প্রত্যুৎগমন বলার পরে এক জায়গায় দ আর এক জায়গায় ত, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। তো যারা সন্ধি পারেন অথবা মুখস্থ পারেন তারা নিশ্চয়ই ভুল করেন নাই। এই প্রত্যুৎগমন বললে আসলে দ দিয়ে হয়, কারণ প্রত্যুৎ বলার পরে আমরা জানি যেখানে খণ্ডত মানে প্রথম বর্গীয় বর্ণ, এরপরে যখন আমার তৃতীয় বর্গীয় বর্ণ আসছে তখন এই প্রথমটা হয়ে যায় তৃতীয়। কিভাবে? যেমন ধরেন আমরা যদি বলি হচ্ছে বাক যোগ দান, এই প্রথম বর্গীয় বর্ণ পরে কি আসছে? তৃতীয় বর্গীয় বর্ণ আসছে, ত থ দ। তৃতীয় আসলে আমার এই যে এইটা হয়ে যাবে কিন্তু গ, তখন শব্দ হবে কি? বাগদান। সো এই জায়গাতে প্রত্যুৎগমন দটা হবে, আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে আবাহন কি? আবাহন হচ্ছে স্রষ্টাকে বা ঈশ্বরকে প্রার্থনা করার জন্য যে ডাকা হয়, আহ্বান করা হয়, সেটাও আবাহন। সম্ভাষণ হচ্ছে আপনার কাউকে সম্বোধন করা, কাউকে সম্ভাষণ করা, কাউকে ডাকা, এমনিতে কোনো কেউ আসলো তাকে আপনি রিসিভ করছেন, আমরা যে আদাব নমস্কার সালাম দিই আমরা, সেইটা হচ্ছে সম্ভাষণ করা। বা কাউকে ডাক দিলাম, হ্যালো হাই ভাইয়া কি অবস্থা, কেমন আছেন, এই যে এগুলো হচ্ছে সম্ভাষণ। আর আবাহন হচ্ছে ঈশ্বর বা স্রষ্টাকে বা আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহ আমাকে মাফ করে দিন, ঈশ্বর আমাকে এটা দেন, এই ধরনের যে বক্তব্যগুলো দেয় সেটা হচ্ছে আবাহন বলে ডাকা। সো আমরা বুঝতে পেরেছি অপশন এ কেন উত্তর হয়েছে। 10 নম্বর প্রশ্নে আছে আমাদের কোনটি মৌলিক শব্দ। এইটা খুবই সহজ প্রশ্ন ছিল যদি আপনারা মোটামুটি প্রত্যয় এবং উপসর্গের কনসেপ্ট থেকে থাকে। কেন? কারণ দেখেন তো, বন্ধুত্বতে কে আছে ভাইয়া? প্রত্যয় আছে। প্রশাসনে কে আছে? উপসর্গ আছে। দায়িত্বতে কে আছে? প্রত্যয় আছে। তার মানে এই তিনটা কিন্তু সাধিত শব্দ, মৌলিক না। তাহলে তিনটা যেহেতু সাধিত, তাহলে মৌলিক হচ্ছে এটা। কিন্তু অনেকের মনে এইটা নিয়ে মৌলিক হবে কি হবে না কনফিউশন ছিল, হয়তো এই কারণে যেহেতু চন্দ্র থেকে চাঁদ হয়েছে, চন্দ্র থেকে চাঁদ, অনেকে ভাবছেন চন্দ্র তো মৌলিক শব্দ, কিন্তু চাঁদ কি মৌলিক? কিন্তু এটা আসলে মূল কাহিনী কি ভাই, মৌলিক হওয়ার জন্য শর্ত কিন্তু সাধিত না হওয়া। কোনো শব্দ যদি সাধিত না হয় তবেই সেটা কিন্তু মৌলিক। সো এই কারণে কিন্তু চাঁদ হচ্ছে মৌলিক শব্দ, আর এইটা হচ্ছে প্রত্যয় সাধিত, এটা প্রত্যয় এবং এটা হচ্ছে উপসর্গ সাধিত শব্দ। 11 বুদ্ধিমান এর বিশেষ্য পদ কি? এই বানানটা আসলে ক দীর্ঘই হবে, কিন্তু আমাদের মূল প্রশ্নের রস্যই ছিল, এটা ভুল ছিল আজকে ঢাবির প্রশ্নে। এবং ঢাবির প্রশ্নে খুবই দুঃখজনক বিষয় ছিল একটা, আজকে আপনার অ্যাকাউন্টিং এ দেখেছেন যে 4টা প্রশ্ন রিপিট হয়েছে একটা সেটে সম্ভবত, এটা খুবই আমাদের অপ্রত্যাশিত ছিল। যাক, এখানে এই যে বুদ্ধি বানান, এই বুদ্ধিমানের আমার যে বিশেষ্য পদ কি হবে, অনেকেই এটা বুদ্ধি উত্তর দিয়ে আসছেন, কিন্তু ভাই বুদ্ধিমানের বিশেষ্য কিন্তু বুদ্ধি না, বুদ্ধিমানের বিশেষ্য হচ্ছে বুদ্ধিমত্তা। আপনি শুধু এই মানটাকে বাদ দিতে পারবেন না তো। হ্যাঁ, বুদ্ধি একটা বিশেষ্য পদ, এটা ঠিক আছে, কিন্তু কিন্তু এটা বুদ্ধিমানের বিশেষ্য পদ না। বুদ্ধিমানের বিশেষ্য পদ হচ্ছে বুদ্ধিমত্তা, এটা হচ্ছে বিশেষণ পদ, আর এটার বিশেষ্য পদ হচ্ছে বুদ্ধিমত্তা। সো আমরা 12 নম্বর কোয়েশ্চেন এবং শেষ কোয়েশ্চেনে যাব। আমাদের 12 নম্বর কোয়েশ্চেনে আছে হচ্ছে আমরা একটু চেষ্টা করছি।
আচ্ছা, হ্যাঁ, 12 নম্বর কোশ্চেন হচ্ছে সোনাতলী কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক? আচ্ছা, এটা নিচে আসা নেই, পাশে চলে আসছে, সমস্যা নাই। আপনারা এটা পড়ে আসছেন যে মাঝিকে বলা হচ্ছে মহাকালের প্রতীক, তাই না? সো মাঝি হচ্ছে মহাকালের প্রতীক, এটা আমরা সোনাতলী কবিতা পড়ার সময় টিকা অংশে দেখেছি। সো পরীক্ষা কেমন হয়েছে আপনাদের? বাংলা প্রশ্ন কেমন হয়েছে, ইংরেজি বা অন্যান্য বিষয় কোনটা কত হয়েছে, কেমন থাকে আপনারা জানান আমাদেরকে। আমরা বাকি বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে চলে আসছি, আমাদের অন্যান্য বিভাগের স্যাররা চলে আসবেন। আপনাদের প্রতি অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। আপনাদের স্বপ্ন পূরণ হোক, আল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পৌঁছে জায়গায় চূড়ায় পৌঁছে দিক। এবং আজকে আপনাদের যে এফোর্ট আপনারা দিয়েছেন, সেই এফোর্টের মতো করে আপনাদের ভাগ্য নির্ধারিত হোক, সেই দোয়া কামনা, শুভকামনা জানাচ্ছি আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম।